আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। বাবার মৃত্যু গল্পের 6 নম্বর পার্ট নিয়ে এসেছি, তো বেশি কথা না বলে চলুন শুরু করা যাক। ভোর দুপুরবেলা শুয়ে আছে গালিবের রুমে, তরির চিন্তায় মাথা নষ্ট হবার জোগাড়। কিভাবে বিয়েটা আটকানো যায় সেটাই ভাবছি। এখন সব প্ল্যান বাদ দিয়ে হলেও তরির বিয়েটা আটকানোর চিন্তা করতে হবে। তরির প্রতি এমন ভিন্ন আচরণের জন্য বাড়ির প্রতিটা সদস্যকে কঠিন জবাব দিতে হবে। চিন্তা করতে করতে এক সময় চোখ দুটি লেগে আসলো, হারিয়ে গেলাম গভীর ঘুমে। শ্রাবণের মেঘাচ্ছন্ন বিকেল, মেঘা ছাদে বসে বৃষ্টির অপেক্ষা করছে। আমি গেটের দরজার পাশে দেয়ালের সাথে হেলান দিয়ে ওর রূপের মাধুর্যের হারিয়ে যাচ্ছি। হঠাৎ শুরু হলো মুষলধারে বৃষ্টি। মেঘার মুখে অট্ট হাসি, চোখ বুজে দু হাত প্রসারিত করে বৃষ্টির পানি স্পর্শ অনুভব করছে। ওর লম্বা চুলগুলো ভিজে একদম একাকার, নিজেকে ধরে রাখতে পারিনি। হাঁটি হাঁটি পা পা করে গিয়ে মেঘাকে পিছন থেকে জড়িয়ে ধরলাম। আমার স্পর্শ পেয়ে মেঘা আমাকে ছাড়িয়ে লজ্জায় দৌড় দিল। বাড়ির ছাদ ছিল পুরনো, দেওয়াল ছিল ভাঙ্গা, এক পাশের অংশ বিলীন হয়েছে বহু আগে। মেঘা নিজেকে সামলাতে পারেনি, শেওলাতে পিচ্ছিল খেয়ে একদম ছাদ থেকে পড়ে গেল। আমি মেঘা বলে একটা চিৎকার মেরে লাফ দিয়ে ঘুম থেকে উঠলাম। পুরো শরীর এখনো কাঁপছে, মনে হচ্ছে এটা বুঝি বাস্তবে এখনই ঘটলো আমার সাথে। আশেপাশে তাকিয়ে দেখি কেউ নেই, যা কেউ টের পাইনি, কিন্তু স্বপ্নের ব্যাখ্যাটা বুঝতে পারছি না। মেঘার সাথে তো তেমন কিছু হয়নি আমার, তাহলে এমন স্বপ্ন কেন দেখলাম? তবে এই স্বপ্নটা মস্তিষ্কের কাজ ভাবাটা আমার হবে সব থেকে বোকামি। নিশ্চয়ই এর দ্বারা আমাকে কোনো ইঙ্গিত প্রদান করা হয়েছে। এর উত্তর শুধু আনাজ দিতে পারবে। ফ্রেশ হয়ে এসে আনাজকে ফোন দিলাম, কিন্তু ফোন উঠাচ্ছে না। ঘড়ির দিকে তাকিয়ে দেখি আসরের নামাজের সময় এখন। নিশ্চয়ই আনাজ মসজিদে আছে। পরে দেখি ট্রাই করে রুম থেকে বের হয়ে বাহিরে চলে আসলাম। স্বপ্নটা দেখার পর থেকে নিজের মনের মাঝে কেমন অস্থিরতা কাজ করছে। হঠাৎ মোবাইলে নেটওয়ার্ক ডিস্টার্ব দেওয়া শুরু করলো। 3G নেটওয়ার্ক সঠিকভাবে পাচ্ছে না। এইদিকে আনাসের থেকে স্বপ্নটার ব্যাখ্যা জানার জন্য মনটা কেমন বেকুল হয়ে আছে। মোবাইলে নেটওয়ার্ক খুঁজতে খুঁজতে এসে পড়লাম বাড়ির দক্ষিণ দিকে দেওয়ালের কাছে। অনেক সুন্দর বৃক্ষরোপণ করা, গাছগুলো দূরত্ব বেশি না হওয়ায় জায়গাটা একটু ঝোপঝাড়ের মতো লাগছে। একটু দূরে দেখলাম মারজানা বেগম ফোনে কার সাথে যেন কথা বলছে। কথাগুলো শোনা আমার জরুরি। প্রতিটা জিনিস আমাকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে হবে, হাল ছাড়লে চলবে না। জবা ফুল গাছটার আড়ালে যাওয়া যাক। অনেকটা জায়গা আচ্ছন্ন, সাইজে বেশ বড়। গুটি গুটি পায়ে এগিয়ে গেলাম ঝোপের আড়ালে। শুধুমাত্র এইটুকু কথা শুনলাম, আমার ছেলেকে পেয়েছি, এটা আমার কাছে যথেষ্ট। সে যা বলবে তাই হবে। নেক্সট টাইম আর এই বিষয় নিয়ে কোনো প্রকার কন্ট্যাক্ট করবেন না আমার সাথে। মারজানা বেগম চলে গেল। আমি ঝোপ থেকে বের হয়ে আসলাম। এখানেও রহস্য কি হতে পারে বিষয়টা বোঝার চেষ্টা করছি। মোবাইল বেজে উঠলো। আনাজ ফোন দিচ্ছে। ফোনটা রিসিভ করলাম। আমি বললাম হ্যালো। আনাজ বলল কেমন আছিস? আমি বললাম ভালো আছি। কোথায় ছিলে এতক্ষণ? একজন পেশেন্ট এসেছিল, কি অদ্ভুত কথা বলে। তার মাঝে নাকি মমির আত্মা প্রবেশ করেছে। আবার সে প্রাচীন মিশরীয় ভাষায় কথা বলছে মাঝে মাঝে। আমি বললাম সত্যি তো হতে পারে, প্রাচীন মিশরীয় ভাষা সহজ নয়। তুই একজন আর্কিটেকচার, তুই কি বুঝবি? সাইকোলজিক্যাল প্রবলেম। আমি বললাম আচ্ছা, এর ব্যাখ্যাটা কি বলতো? আনাজ বলল শোন, মানুষ যখন কোনো জিনিস নিয়ে অতিরিক্ত চিন্তা করে তখন সেটা তার মস্তিষ্কে বেঁধে যায়। সে এটা নিয়ে বিভিন্ন উদ্ভট চিন্তা ভাবনা করে। এক সময় যখন তার লিমিট ক্রস করে ফেলে তখন সে মানসিক রোগী হয়ে যায়। তার মস্তিষ্কে শুধু সেই চিন্তাগুলো সেভ হয়ে যায়। এর জন্য বারবার সে শুধু এই কথাগুলো বলে। রাস্তাঘাটে যে পাগলগুলো আছে দেখবি একজনের পাগলামি স্টাইল অন্যজনের সাথে মিল নেই। তার আচরণ যেরকম লক্ষ্য করবি মনে করবি সে এক সময় বিষয়টা নিয়ে গভীর চিন্তায় মগ্ন থাকতো। তবে বংশগত হলে ভিন্ন কথা। আমি বললাম তাহলে সে প্রাচীন মিশরীয় ভাষা কিভাবে বলছে? ওই যে সে প্রাচীন মিশর নিয়ে সম্ভবত কৌতূহল ছিল, সেজন্য সে মিশরের ইতিহাস বেশি পড়ছে এবং শখের বসে ভাষাগুলো রপ্ত করতে চেয়েছিল। এক সময় বিষয়টা অতিরিক্ত হয়ে যায়, ব্যাস এটুকুই। আমি বললাম তাহলে এর চিকিৎসা কি? মানসিক হসপিটালে কিছুদিন থাকলে এর প্রভাব কেটে যাবে। আমি বললাম ভাবছিলাম তোকে সদ্য দেখে একটা স্বপ্নের কথা বলবো, তোর চিকিৎসা পদ্ধতি পছন্দ হচ্ছে না। আচ্ছা, তোর জন্য ভিন্ন চিকিৎসার ব্যবস্থা করব। আমি বললাম শোন, আমি একটু আগে ঘুমিয়েছিলাম, স্বপ্নে দেখলাম মেঘার পরিচয়টা সংক্ষেপে বলে স্বপ্নটা বললাম। তোর কাছে কি এই স্বপ্নের কোন ব্যাখ্যা আছে? বেশি নেই, কয়েকশো ব্যাখ্যা হবে মাত্র। আমি বললাম আমি সিরিয়াস ম্যান, তুই মেঘাকে নিয়ে অতিরিক্ত চিন্তা করছিস এর জন্য। সমস্যা নেই, আমি একটু ব্যস্ত আছি, সময় মতো পৌঁছে যাব। তোর যত সমস্যা আছে দেখবো। আমি বললাম আমার কাছে মনে হচ্ছে এটা কোনো প্যারানরমাল ঘটনা। আচ্ছা আমাকে 2 দিন সময় দে, আমি ভালোভাবে খতিয়ে দেখছি এর কোনো বিশেষ ব্যাখ্যা পাওয়া যায় কিনা। আমি বললাম ওকে। গালিবের সাথে উঠোনে একটা সাইডে বসে আছি, একটা উপায় মাথায় ঘুরপাক খাচ্ছে। আমি বললাম গালিব। গালিব বলল আমি বললাম তোর ফুপির পার্সোনাল কোনো অ্যাসিস্ট্যান্ট নেই? আছে তো, দেখিস না ফুপির পিছনে প্রায় 2 জন ঘুরে। আমি বললাম 2 বছর আগে কি তারা ছিল? গালিব বলল না, একজন প্রাপ্তবয়স্ক
বয়স্ক মহিলা ছিল আর একজন পুরুষ ছিল। আচমকা একদিন ফুফু দুজনকে চাকরি থেকে বহিষ্কার করে দেয়। আমি বললাম কত বছর আগে? মিরাজ বলল 2 বছর। আমি বললাম মানে আব্বুর মৃত্যু তো 2 বছর আগে হয়েছিল। মনে করতো আব্বুর মৃত্যুর পর চাকরি থেকে তাদের বহিষ্কার করেছে নাকি মৃত্যুর আগে? মিরাজ বলল সম্ভবত ফুফার মৃত্যুর পর। আমি বললাম আচ্ছা, তাদের কাজটা কি ছিল? মহিলাটা সব সময় ফুফির সব কর্মকাণ্ড নোট করত। মনে কর আজকে কোথায় যাবে, 3 দিন পর এই সময় তার কাজ কি, কোথায় কোন দিন কোন সময় ফুফির কি কাজ, সেগুলো লিপিবদ্ধ করত। আমি বললাম পেয়েছি। গালিব বলল কি পেয়েছিস? আমি বললাম সময় হলে বুঝবি। আচ্ছা তুই কি সেই মহিলা বা পুরুষটার বাড়ির ঠিকানা জানিস? গালিব বলল সঠিক মনে আসছে না। ও হ্যাঁ, একদিন মহিলাটার বাড়িতে কি জরুরি কাজ করে ফুবি আমাকে বলে তাকে বাসায় পৌঁছে দিতে। আমি বললাম ঠিকানা মনে আছে? গালিব বলল একটু একটু। আমি বললাম আনাস আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। গালিব বলল আমার কেমন যেন সন্দেহ হচ্ছে। আমি বললাম কিসের? গালিব বলল চাকরি থেকে বহিষ্কারের পর সেই লোকটাকে আর কোনো দিন দেখিনি, আর মহিলাটাকেও না। এটাই তো বিরাট সমস্যা। আচ্ছা আনাসকে বললে কোনো না কোনো উপায় নিশ্চয় করবে। গালিব বলল কিসের উপায়? আমি বললাম তোকে জানিয়ে কাজ নেই, তোর উপর আমার বিশ্বাস নেই। গালিব বলে এতক্ষণে মনে হলো আমার উপর বিশ্বাস নেই তোর? আমি বললাম তুই শুধু আমাদের সাথে থাকবি, তোর এত কিছু জেনে কাজ নেই। গালিব বলল ওকে। একটু পর গালিব বলল মেঘ। আমি বললাম আবার কি? দেখ পমার সাথে কে এটা? মেঘাকে দেখে অনেকটা থমকে গেলাম। এদিকে আসছে। আমি বললাম গালিব চল, মনে হচ্ছে ওরা এদিকে আসছে, বিশেষ কিছু বলবে হয়তো। আমি বললাম আরে প্রমার সাথে মেয়েটা আমাকে 2 ঘন্টা বসিয়ে রেখেছিল। গালিব বলল এটা কি সেই মেয়েটা? আমি বললাম গালিব বলল তুই বেশ অদ্ভুত রে। আমি বললাম কেন? গালিব বলল ভার্সিটিতে যখন এলিসা তোর পিছনে পিছনে ঘুরতো তুই পাত্তাই দিতি না, পুরো ক্যাম্পাস জুড়ে সে ছিল ক্রাশ আইকন, আর তুই এখানে এসে একটা শ্যামলা মেয়েকে পছন্দ করে বসলি। আমি বললাম শুন, এলিসা ছিল ইন্ডিয়ান গার্ল, ধর্ম ছিল শিখ, মনে ছিল হিংসা, আর আমার মন মেজাজ কেমন তুই ভালো করেই বুঝিস। তাহলে এই মেয়ের বেলায় তোর আগের আচরণ কোথায় হারাই? আমি বললাম এত প্রশ্ন করিস না, তুই কি এলিসার এজেন্ট নাকি? গালিব বলল তোর কাছে তো এটাই মনে হবে। আমাদের কথার মধ্য দিয়ে দুজন এসে উপস্থিত হলো। আমি মেঘাকে দেখে উঠে দাঁড়ালাম। প্রচন্ড রাগ ওর প্রতি। গালিব হালকা হালকা কাশি দিয়ে বলল এই প্রমা, তোর সাথে কিছু কথা আছে, একটু এদিকে চলবি? আমি হাত গুটিয়ে মেঘার বিপরীত মুখ হয়ে দাঁড়িয়ে আছি। মেঘা বলল হিসেবে টাকা আপনার কাছ থেকেই পাই। আমি বললাম কিভাবে? এই যে 5,000 টাকা। আমি বললাম ওয়েট, 5,000 না 7,000। আবার বেড়েছে? আচ্ছা যাই হোক, 500 টাকার আপনি টিকিট কেটেছেন, টাকা তো আমার দেওয়ার কথা ছিল তাই না? আমি বললাম মেঘা বলল টাকাটা আপনি দিয়েছেন, তো এখন আপনাকে ওই টাকাটা আমার দিতে হবে। ধরতে গেলে ওই 500 টাকা তো আমার, তাই না? যেহেতু আপনাকে আমি এখন পরিশোধ করব। এখন একটা ছোট হিসাব আমাকে দিন। ওই 500 টাকা কতদিন আপনার পকেটে ছিল? যতদিন ছিল, প্রতি ঘন্টায় ঘন্টায় 100 টাকা সুদ ধরে, এবং এর চক্রবৃদ্ধি কত হয়েছে হিসাব করে দেখেন আপনি আমার থেকে কত টাকা পান নাকি আমি পাই। ধপাস করে চেয়ারে বসে পড়লাম। হিটলার আবি জিন্দা হ্যাঁ। আমি বললাম এই হিসাব কে শিখিয়েছে? মেঘা বলল বিজনেস স্টাডি শাখার স্টুডেন্ট। আমি বললাম কমার্সের স্টুডেন্টের এটাই কাজ, মানুষের পকেটের টাকা সারা জীবন হিসাব করা। আমার টাকা আমার কাছ থেকে সুদ, ভাবা যায় এগুলা? মেঘা বলল হিসাব আরো বাকি আছে। মেঘ থেকে মিরাজ হয়েছেন, আকিকা দিয়ে নাম পরিবর্তন করেছেন। আমি বললাম প্রমা তোমাকে বলেছে, বান্ধবী বলে কথা। আমি বললাম সেদিন মিথ্যা বললে কেন? মেঘা বলল কিসের? আমি বললাম আচ্ছা হিসাব পরে করব, সকালবেলা এত বড় ধোকা দিলে কেন? প্রমার মুখে বিষণ্ণ ছাপ তৈরি হলো। নরম সুরে বলল হবু শ্বশুর বাড়ি থেকে লোক এসেছিল, ব্যস্ত ছিলাম। কথাটা বড্ড যাতনা দিল আমাকে, কেন যে এই কথাটা মেনে নিতে পারছি না। মেঘার মুখে অবস্থা দেখে বোঝা যাচ্ছে সে বোধহয় এক্ষুনি কেঁদে দিবে, কিন্তু কেন? মেঘাও কি তার বিয়েতে রাজি না? হতাশ মনে বললাম আগে বললেই পারতেন। মেঘা বলল আমি কি জানি নাকি, হুট করে চলে এসেছে। আমি বললাম একটা অদ্ভুত জিনিস লক্ষ্য করেছো? মেঘা বলল কি? আমি বললাম কখন যে আপনি থেকে তুমি বলে ফেলেছি, তুমি খেয়ালই করুনি। মেঘা বলল তুমি করে বলেন। আচ্ছা চলেন আমার সাথে। আমি বললাম কোথায়? মেঘা বলল যেদিকে 2 চোখ যাই। আমি বললাম মানে? জাস্ট ফান, আপনার টাকা পরিশোধ করব, হাতে এত টাকা নেই, কারো কাছ থেকে ধার নিয়ে দিতে হবে। আমি বললাম জমা থাকুক, যখন প্রয়োজন হবে চেয়ে নিব। মেঘা বলল আমি বলেছি না আমি কারো পাওনা অপূর্ণ রাখি না। আমি বললাম তাহলে সেদিন বাসে দেওনি কেন? আবার চোরের মতোই বা পালিয়ে গেলে কেন? মেঘা বলল সেই দিন সেখানে আমার হবু বর ছিল, গাড়ি থেকে নামার সাথে সাথে সে আমাকে রিসিভ করে আপনার সাথে যদি দেখতো তাহলে। আমি বললাম তাহলে কি? মেঘা বলল কিছু না। আমি বললাম তুমি বোধহয় তোমার বিয়েতে রাজি না তাই না? মেঘা ঘাড় নেড়ে হ্যাঁ সম্মতি জানালো। আমি বললাম কেন, পছন্দের মানুষ আছে? আকাশের চাঁদ ছোঁয়া যায় না, তার উপস্থিতি অনুভব করা যায়। আমি বললাম মানে? কিছু না, চলেন আমার সাথে একটু। আমি বললাম কোথায়? মেঘা বলল ডেঙ্গিতে করে শাপলা তুলবো। আমি বললাম এখানে শাপলা পাওয়া যায় নাকি? মেঘা বলল পাওয়া যায়। আমি বললাম আমার সাথেই বা কেন? হবু বউকে ফোন দাও না। মানে আপনি শহরের ছেলে, কখনো ডিঙ্গিতে করে শাপলা তুলেছেন কিনা? চলুন, অনুভূতিটা মন্দ না।
আমি বললাম, না যাব না, সাপ বিচ্ছু থাকবে, ওর আরেক সমস্যা, আমার যখন ইচ্ছে হবে গালিবকে সাথে করে নিয়ে যাব। মেঘা বলল, ওহ ঠিক আছে। একটু নীরব থাকার পর আমি বললাম, নৌকাতে চড়া বেশি শখ নাকি? মেঘা বলল, কিন্তু কেউ নিয়ে যায় না, ভায়া শুনলে বকা দেয়। আমি বললাম, এখন কেউ দেখবে না, ওপারে কেউ পরিচিত নেই, তুরির বিয়ের নাম করে এসেছি, বিয়ে পর্যন্ত আছি। আমি বললাম, সাথে গালিব কেউ নিয়ে নেই? মেঘা বলল, না। আমি বললাম, কেন? মেঘা বলল, আপনার সাথে ঘুরবো। আমি বললাম, দেখা যাবে মেজাজ গরম হলে তোমাকে ডিঙ্গি থেকে ফেলে দিলাম, গালিব থাকলে তো আটকাতে পারবে। মেঘা বলল, আপনি যদি ফেলেও দেন আবার আপনিই তুলবেন, রাগে মানুষের মনে মায়া বেশি। আমি বললাম, মায়া বেশি, তবে সবার জন্য নয়, পরিচিতদের জন্য। মেঘা বলল, সেদিন বাসেও কি আমি আপনার পূর্ব পরিচিত ছিলাম? আমি বললাম, বাদ দাও, চলো তো। মেঘা বলল, ওয়েট, আমি বোরকা চেঞ্জ করে আসি। আমি বললাম, কেন? মেঘা বলল, ঘুরতে যাব, একটু প্রাকৃতিক নিবিড় স্পর্শ অনুভব করব না? আমি বললাম, বোরকাই বেটার, পর্দা হচ্ছে, না হয় গুনাহ হবে। মেঘা বলল, আপনি কি জানেন মানুষ জেনে শুনে গুনাহ করে বেশি? আমি বললাম, তবে নিজেকে সর্বদা সতর্ক রাখতে ক্ষতি কি, একটু হলেও তো পাপ কমবে। মেঘা বলল, আচ্ছা, সিগারেটের প্যাকেট যখন লেখা থাকে ধূমপান ক্যান্সারের কারণ, সেটা দেখেও কেন মানুষ সিগারেট খায়? আমি বললাম, পর্দা আর সিগারেট এক নয়। মেঘা বলল, আপনার সাথে থেকে করি না একটু গুনাহ, পরে তওবা পরে নেব। আমি বললাম, তওবা পরে আগেই যদি ওপারে ডাক চলে আসে? মেঘা বলল, আপনার মতো ভাবলে পৃথিবীতে একটাও কাজ খারাপ হতো না। আমি বললাম, পৃথিবীতে খারাপ কাজ হতেই হবে এমন কোনো কথা আছে নাকি? মেঘা বলল, পৃথিবীতে খারাপ কাজ না থাকলে ভালো কাজের মূল্য বোঝা যায় না। আমি বললাম, সেটা অবশ্য ঠিক, তবে ইচ্ছে করে না করাই বেটার। মেঘা বলল, সেটা বুঝে কয়েকজন। আমি বললাম, সবাই বুঝে, কিন্তু তোমার মতো আর কি, পরে তওবা করবে এটা ভেবে বসে থাকে। কিন্তু ওর মায়াবতী মুখের পাঞ্চে আমার সব অভিমান ভেঙে চূর্ণ বিচূর্ণ। মেঘাও বোধহয় আমাকে পছন্দ করে, ওর অনেক আচরণ অবশ্য এটাই প্রমাণ করেছে। কিন্তু কোথায় যেন আটকে পড়ে আছে সে, হয়তো বিয়ে ঠিক হয়ে আছে এই জন্য বলতে পারছে না। কি করা যায় সেটাই ভাবছি। মেঘাকে প্রপোজ করব? না, আবার যদি রিজেক্ট করে দেয় লজ্জা পাবো। মেয়েদের মতিগতি বুঝা বড় দেয়, হয়তো মেঘার আচরণই সবার সাথে এমন। সেদিন বাসেই তো বলেছিল সে মিশুক স্বভাবের, সবার সাথে খুব সহজেই মিশে। আমি অযথা শুধু ভাবছি মেঘাকে নিয়ে। মেঘা রেডি হয়ে আসার আগেই গালিব কোথায় থেকে যেন হস্ততন্ত্র করে ছুটে এসে বলল। গালিব বলল, একটা সুখবর আছে। আমি বললাম, কি? গালিব বলল, সেই মহিলাটার বাড়ির ঠিকানা পাওয়া গেছে। আমি বললাম, কোন মহিলার? গালিব বলল, ওই যে ফুপির বিয়ে ছিল না। আমি বললাম, ও, সে থাকে সেই ঠিকানায়? গালিব বলল, কি বলবো, ঘটনা একদম নাজেহাল। আমি বললাম, মানে? গালিব বলল, সেই মহিলাটা নাকি চাকরি থেকে রিটায়ার্ড হওয়ার 2 দিন পর খুন হয়। আমি বললাম, ও মাই গড। গালিব বলল, আর একটু বাকি আছে। আমি বললাম, আবার কি? গালিব বলল, তার ঠিক 1 দিন পর পুরুষ যে বিয়ে ছিল সেও আত্মহত্যা করে। আমি বললাম, তুই এসব জানলি কি করে? গালিব বলল, আমার সাথে চল। আমি বললাম, এখনই? গালিব বলল, আমি বললাম, মেঘাকে নিয়ে এক জায়গায় যাব। গালিব বলল, জাস্ট 1 মিনিট। আমি গালিবের সাথে চললাম। কে জানে আবার কি দেখাবে। চলবে। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।